আমাকে সেই অফিসার বলতেন প্রাইস ট্যাগ লাগাবে, ডেট লাগাবে। আমি না লাগাতাম না বা লাগাইনি, সেই কারণে উনি রেগে গিয়ে আমাকে বলে যে তোমার মাল টোটালি কোনো স্টল বেচবে না এবং তুমি মাল তুলে নিয়ে যাও। আমাদের মোয়া ইউএসএও গেছে, কানাডাও গেছে, দুবাইও গেছে, অস্ট্রেলিয়াও গেছে। এমন কিছু করব যেটা কিনা আজও পর্যন্ত কেউ করতে পারেনি। 5 থেকে 7 কোটি টাকা আমাদের পার ইয়ার ট্রানজাকশন থাকে। আমি জয়নগরে জিআই সার্টিফাইড জয়নগর মর ম্যানুফ্যাকচারার। মোয়া মোয়া বলতেই প্রথমে যে নামটি আসে তা হলো জয়নগর, আর জয়নগর মানে মোয়ার আদিভূমি। এই বিশেষ মোয়া মূলত দক্ষিণ 24 পরগনার জয়নগর মজিলপুর অঞ্চলে তৈরি হয়, যেখানকার এলাকার বহু মানুষ এই ঐতিহ্যবাহী মিষ্টি তৈরির সাথেই জীবিকা নির্বাহ করে। আজ লাইভ রেসেন স্টুডিওর পক্ষ থেকে আমরা আপনাদের সাথে এমনই একজন মানুষের সাথে পরিচয় করিয়ে দেবো, যিনি এবং তার পরিবার বহু প্রজন্ম ধরে এই মোয়ার ব্যবসার সাথে জড়িত। তাদের দোকানটি জয়নগরের অন্যতম প্রাচীন ও বিশ্বস্ত মিষ্টির দোকানগুলোর মধ্যে একটি। আজ আমাদের সঙ্গে আছেন রাজেশ শাসমল, যিনি আপনাদের জানাবেন তাদের পারিবারিক মোয়ার ব্যবসা কিভাবে শুরু হয়েছিল, কিভাবে সেই মোয়া আজ দেশের নানা প্রান্তে জনপ্রিয় হয়ে উঠেছে। তাদের মোয়া শুধু সাধারণ মানুষের কাছে নয়, পৌঁছে গেছে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং নানা মন্দিরে। চলুন তাহলে জেনে নিই এই পরিবার এবং রাজেশবাবুর ঐতিহ্য, পরিশ্রম ও সফলতার অনুপ্রেরণামূলক গল্প। নমস্কার রাজেশবাবু, কেমন আছেন? নমস্কার দাদা, খুব ভালো আছি। বলছি, আচ্ছা, প্রথমে আমরা আপনার যে পরিবার, সেই পরিবারের জীবনযাত্রা কবে থেকে শুরু ছিল জেনে নেব। প্রায় 1985 দিকে আমাদের দোকান শুরু হয় এবং সেখান থেকে আমার যখন বয়স 12 বছর, আমি যখন ক্লাস 5-এ পড়ি, তখন থেকে আমার দোকানের সাথে আমি জড়িত, যেটা কিনা আমার বাবারই দোকান। আর বাপির জীবন যদি আমি আপনাদেরকে বলি, তো সেখানে আমার বাপি জয়নগরের ভিতরে সব থেকে পুরাতন দোকান ছিল, দুটো মিষ্টি দোকান ছিল। সেই মিষ্টি দোকান দুটোর নাম ছিল, একটা হলো জগন্নাথ বাবুর দোকান, যেটা জগন্নাথ নন্দীর দোকান নামে পরিচিত ছিল, এবং আরেকটি মুচকি বাবুর দোকান। তো সেই দুটি দোকানের মধ্যে একটা দোকানে হেড কারিগর ছিল আমার বাপি, যেটা হলো জগন্নাথ নন্দীর দোকান। এবং তারপরে বাপি সেই দোকানে হেড কারিগর থাকাকালীন আমার বাপি বিয়ে হয় এবং সেখান থেকে আমার মা বলে যে কতদিন আর ওখানে ওই 100 টাকা মাইনের কাজ করবে, চলো একটা দোকান করি বলে সেখান থেকে ফুটপাতে একজনের বাড়ির সামনে বারান্দায় শুরু হয়। একটা ছোট্ট আলমারি রেখে, দুটো রেখে, সেই আলমারিটা এখনো আমাদের আছে। আচ্ছা, সেই দুটো রেখে আলমারি রেখে দুটো ট্রে কিনে শুরু হয় মিষ্টির দোকানের পথ চলা আমার বাপির। এবং সেটা প্রায় প্রায় মনে করুন আজ থেকে 38-40 বছর আগে। এই 38-40 বছর আগে যেটা শুরু হয়, সেই দোকানের নাম আমার বাপিরই দেয়া ছিল। আচ্ছা রাজেশ বাবু, আপনার কাছে কি সেই সময় কোনো অপশন ছিল যে আমি একটু পারিবারিক ব্যবসা থেকে বেরিয়ে এসে অন্য কিছু করব বা কোনো চাকরি করব? দেখুন, আমার মা ছোটবেলা থেকে আমাকে আমি যখন ওই 5-এ পড়ি আর কি, তখন থেকে আমার মা আমাকে একটাই কথা বলতো। আমি যদি বলতাম মা ওদের সাথে খেলতে যাব, আমার মা আমাকে এটাই বলতো যে ওরা এখন খেলছে, খেলতে দে, আর ওরাই দেখবে একদিন তোর কাছে এসে বলবে প্রয়োজন হলে টাকার কথা। তো আমি এই বিষয়টাকে দেখতাম যে হ্যাঁ, মানুষের জীবনে টাকার ভ্যালুয়েশনটা বেশি। তো সেই জন্যে আমি দোকানেই বেশিরভাগটা টাইম স্পেন্ড করতাম এবং কাস্টমার আমার কাছে এলে আর প্রোডাক্ট কিনলে তার বিনিময়ে টাকা দিলে আমি খুব খুশি হতাম। ছোটবেলা থেকে এটা আমার মধ্যে ছিল। তো হ্যাঁ, অপরচুনিটি ছিল, মনে হয়েছে যে অন্য কিছু করব। তার মধ্যে আমার সব থেকে বেশি যেটা মনে হয়েছিল মার্চেন্ট নেভিতে জয়েন করা। তো সেটা আর হয়ে ওঠেনি। আচ্ছা, এখন আমি বিজনেসম্যান। বেশ। আচ্ছা, আপনাদের প্রথম যখন দোকানটা স্টার্ট হয়েছিল, হ্যাঁ। তখন তো আপনি বেশ ছোট ছিলেন। তো তখন কি আপনার চোখে আরো কোনো কিছু ভেসে এসেছিল যে কোনো রকম কোনো সমস্যা হচ্ছে? দেখুন, এই সমস্যার কথাটা বলতে আমি আপনাকে বলি, আমার মায়ের মুখে শোনা। আমার বাপি যখন অন্য দোকানে কাজ করতো এবং সেখান থেকে যখন নিজের দোকান করব বলে বেরিয়ে আসে, তখন কিন্তু যে প্রিভিয়াস দোকানের মালিক ছিলেন, তারা কিন্তু কোনো মতেই কোনো লেবারকে কিন্তু ছেড়ে যেতে দেয় না। তার কারণ দুটো: এক, তার দোকানে বেস্ট লেবারটা চলে যায় এবং লেবার পাওয়াও আমাদের লাইনে খুব একটু মুশকিল ব্যাপার। এবং আমার বাপি ছিল হেড কারিগর, সেখান থেকে আরও একটা মুশকিল ব্যাপার।
তো যে কারণে তারা কিন্তু এলাকার ভিতরে একটা নতুন দোকান গজিয়ে উঠবে, সেটা নিয়েও একটা সমস্যাকর ব্যাপার। সেই জন্য কিন্তু একটা না করতে দেওয়া, একটা বিরোধিতা সৃষ্টি করা, এইরকম ব্যাপার কিন্তু ছোটবেলায় আমি শুনেছি। আচ্ছা। আর তার সঙ্গে সঙ্গে মনে করুন সেই মালিকেরই একটা স্পটে দোকান ছিল মোড়েতে। সেই দোকানটা যখন আমার বাপি বলেছিল যে বাবু ওই দোকানটা আমাকে দিন, তো আমার বাপির মালিক তখন এটাই বলেছিল যে তুই কি করে ওর টাকা দিবি, তুই সামান্য আমার দোকানে কাজ করিস, তুই ওর টাকা কি করে দিবি। তা আমার বাপি বলেছিল যে আমি এবছর সিজনটা করে বাবু আপনাকে টাকা দিয়ে দেবো, আমার কাছে এই যা টাকা আছে আপনি নিন, এটা তো 50%-এর বেশি, তো আমি বাকি টাকাটা আপনাকে দিয়ে দেবো। কিন্তু সেই আমার বাপির যে মালিক তিনি কিন্তু আমাদেরকে সেই দোকানটা তখনও দেয়নি। আচ্ছা। অন্য লোকের কাছে বিক্রি করেছে, কিন্তু আমাদেরকে দেয়নি। আচ্ছা। হ্যাঁ, এইরকম কিন্তু সমস্যা ছিল আমার মায়ের মুখে শোনা গল্প। আচ্ছা রাজেশ বাবু, এই মিষ্টির ব্যবসা ছাড়া বর্তমানে আপনারা কি আর অন্য কোনো ব্যবসার সাথে যুক্ত? হ্যাঁ দাদা, আমরা একটা ফার্মার্স প্রডিউসার কোম্পানি ক্রিয়েট করেছি, যার নাম কিনা জয়নগর মোয়া ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেড। আচ্ছা। এটা তৈরি করার উদ্দেশ্য দুটো। এক তো আমাদের চাষিদেরকে একত্রিত করে আমরা কনকচুর ধান, যেটা মোয়ার জন্য প্রচণ্ডভাবে প্রয়োজন, সেইটাকে আমরা একদম নিজেদের মতো করে চাষ করাতে পারবো, খাঁটি জিনিস। আর সেকেন্ড হলো চাষিদেরকে একত্রিত করে এটা করার মানে আমরা জিনিসটা ভালো পাবো। আচ্ছা। এবং আমাদের যে এই যে নাম, এই নামের পিছনে কিন্তু এই আমাদের যে খই, এটা কিন্তু একটা বহুত বড় নাম রাখে। এবং তার সাথে আমাদের রাতের নলেন গুড় এই চাষিদেরকে দিয়েই কিন্তু আমরা তৈরি করা হয়। হ্যাঁ, এটা কিন্তু আমাদের খুব খাস। আর এর পাশাপাশি আমি একটা এনজিও ক্রিয়েট করেছি, যেটা কিনা 5S ইন্ডিয়া নামে পরিচিত করতে চাইছি মানুষের কাছে। সেটা যেখানে কিনা গৃহহীন মানুষ যারা, দেখুন সাধারণ পাবলিককে হেল্প তো প্রচুর মানুষই করে, পাড়ার ভিতরে প্রচুর মানুষ আছে করে, কিন্তু যারা গৃহহীন মানুষ, যাদেরকে কিনা আমরা পাগল বলি, তাদের মাথায় দেখবেন উকুন হয়ে গেছে, জট পড়ে গেছে, কেউ তাদেরকে দেখার নেই, খেতে দেওয়ার নেই, তারা যদি কারো কাছে গিয়ে হাত পাতা দেখবেন কেউ আঁচে জ্বলছে কাঠ নিয়ে খেদিয়ে দিল, তো তারা দেখতে পাই খেতে পায় না। আমার দোকানে এরকম বহু মানুষ আসে, তো আমি সেগুলোকে দেখে দেখে আমার একটা মনে হচ্ছে যে আমার বিজনেসের কোম্পানির প্রফিটের একটা ন্যূনতম অংশ এই মানুষগুলোর জন্য যদি আমি খরচা করি, এবং সপ্তাহে একটা দিন বা যখন আমাদের টাইম থাকে না, আমি শীতকালে একদমও টাইম দিতে পারি না, তখন সপ্তাহে একটা দিন রবিবার দিকে তো তাদেরকে হেল্প করার চেষ্টা করি, যাদেরকে ন্যাড়া করিয়ে দিই, দিয়ে খাবার দাবার দিই, নতুন জামা প্যান্ট দিই, দিয়ে ছেড়ে দিই। বেশ ভালো। এটা আমার মনে হয়েছে। এবং যারা এই কাজের সঙ্গে আসতে চায় তারাও যদি আমার সাথে আসে, আমি তাদেরকেও আহ্বান করি আপনারাও করুন। তাতে দুটো জিনিস হয়, এক তো না আমরা নিজের একটা স্যাটিসফ্যাকশন হয়, মনটা না ভালো থাকে। কাউকে এখনকার দিনে তো কেউ কারোর কাছে যায় না খেতে, সবাই কম বেশি ইনকাম করে, তো সেই জায়গা থেকে কাউকে যদি আপনি দুটো খাওয়াতে পারেন আপনার কমবে না, আর আমার এটা ভালো লাগে। আচ্ছা, আপনাদের ব্যবসা তো আজ এই 40 বছর ধরে চলছে, তো বর্তমান দিনে দাঁড়িয়ে কি কোনো রকম কোনো সমস্যা হয়? সমস্যা ছাড়া তো মানুষের জীবন চলে না দাদা। প্রথম কথা, সমস্যা প্রত্যেক মানুষের লেগে থাকে। সেই জায়গা থেকে আমরা তো বাঙালি, বাকিটা আর বললাম না, তো সেই জায়গা থেকে সমস্যা কিরকম, মনে করুন আপনি ছোটবেলা থেকে একটা জায়গায় বড় হয়ে উঠেছেন, এবং সেই জায়গায় আপনার 20টা বন্ধু ছিল, সেই 20টা বন্ধু যদি আপনার জায়গায় না আসতে পারে, সেই 19টা থেকে 20টা বন্ধু কিন্তু আপনার শত্রু হয়ে দাঁড়াবে। একদম। আপনি যদি একটু গভীরভাবে ভাবেন, কেন আপনি মনে করুন আজকের মাস গেলে 1 লক্ষ টাকা ইনকাম করছেন, সেই বন্ধুটা মনে করুন মাস গেলে 10,000 টাকাও ইনকাম করতে পারছে না, সে যদি আপনার সামনাসামনি বন্ধুত্ব দেখায়ও, আপনি কিন্তু জেনে রাখুন সে আপনার বন্ধু নয়। আমি চ্যালেঞ্জের সঙ্গে বলছি, এটা আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, সে কিন্তু আপনার শত্রু। 100% না, 200% সে আপনার শত্রু। আপনি পিছন ঘুরলে সে আপনার নামে কিন্তু বদনামি করে। এবং আমার ক্ষেত্রে কি হয়, আমার বাপের ক্ষেত্রে কি হয়, আমাদের লোকালি কাস্টমারের ওপর বেস করে কিন্তু সিজন ব্যবসা চলে না, বাইরের কাস্টমারের ওপর বেস করে সিজন ব্যবসা চলে। সেখানে দেখা যায় বাইরের কাস্টমার এসে যখন জিজ্ঞেস করে লোকালি কাস্টমারকে যে দাদা কোন দোকানের মোয়াটা ভালো কিনতে যাব, তো আমার বাপেরই ফ্রেন্ডরা কিন্তু দেখিয়ে দেয়
ওই দোকানটায় যান, অন্য দোকানে যান। তো সেই জায়গা থেকে কিন্তু একটা অসুবিধার সম্মুখীন হতে হয়, কিন্তু কাস্টমারের জিভটাই তার স্বাদ। কাস্টমার যদি মনে করে যে না এখানে টেস্ট করব, ওখানে টেস্ট করব, ওখানে টেস্ট করব, তিনটে আলাদা আলাদা জায়গায় যখন টেস্ট করলো এবং তার যেখানে ভালো মনে হয়, সেই কাস্টমার যদি শুধুমাত্র টেস্ট করেই নিতে গেছে তাহলে সে আমার কাছ থেকে নিয়ে যায়। অনেক কাস্টমারের ভ্যারাইটিস আছে, কাস্টমার একটা টেস্ট করে নিতে যায়, একটা কাস্টমার হুজুকে আছে এই ওখানে ভিড়, ওখানে চলো। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা অনেকের মধ্যে যখন থাকে তারা কিন্তু অন্য জায়গায় যায়। আবার অনেকের মনোভাব আছে রেফারেন্সে যাব, লোকাল পাবলিককে জিজ্ঞেস করে যার কাছে ভালো বলছে আমি তার কাছে থেকেই নেবো, তো সে কিন্তু অন্য জায়গায় যায়। তো টাইপ অফ কাস্টমারের মধ্যে আমি 3 টাইপ অফ কাস্টমার বুঝি। এইটাই আমাদের ওখানে সমস্যার সম্মুখীন কিন্তু এটাই হতে হয় যে যারাই আমার বাপির বন্ধু বান্ধব তারাই কিন্তু আমার বাপির শত্রু এবং আমাদের বিজনেসের শত্রু, যারা কাস্টমারকে ডিমোটিভেট করে অন্য জায়গায় পাঠিয়ে দেয়। এবং এই যে সমস্যা ছাড়া জীবন হয় না, এই সমস্যা কিন্তু আমার লাইফে আছে। আচ্ছা, আপনার কোম্পানির যে আপনার যে ব্যবসা আছে সেই ব্যবসার এখন বর্তমান টার্নওভার কেমন আছে? টার্নওভারের দিক থেকে বলতে গেলে প্রায় 50-60 লক্ষ টাকা ছিল, আর এখন আমার কোম্পানি করার পরে এখন টার্নওভার গেছে প্রায় 5 থেকে 7 কোটি। আপনাদের আশীর্বাদ বলবো এবং আমাদের কাস্টমারের ভালোবাসা বলবো, 5 থেকে 7 কোটি টাকা আমাদের পার ইয়ার ট্রানজাকশন থাকে। এখন আমরা এই ট্রানজাকশনটা সুপার মার্কেট থেকে শুরু করে, কুইক কমার্স থেকে শুরু করে, ই কমার্স থেকে শুরু করে এবং মিনিস্টার লেভেলের অর্ডারের ওপরে আমরা ডিপেন্ডেন্ট। আচ্ছা রাজেশ বাবু, আপনার ব্যক্তিগত জীবনের সব থেকে কঠিন সময় কোনটা ছিল? এটা যদি আমি একটু ভেবে বলি, 2017 সালে আমি কোনো এক গভর্নমেন্টের ডিপার্টমেন্টে চালাতাম। শুধু একটা নয়, আমার কাছে প্রায় 490খানার মতো কাউন্টার ছিল, যেখানে কিনা বহু কাউন্টার থাকতো। আমি তাদেরকে মাল দিতাম এবং দিতাম কি, নলেন গুড়, মোয়া, পাটালি গুড়। আচ্ছা, তো পৌষ সংক্রান্তির সময় এসে গেছে এবং তখন তো গুড়ের চাহিদাটা খুব প্রচণ্ড থাকে। তো সেই সময় আমার স্করপিও গাড়ি বের করতাম, একটা গাড়িতে 1.5 লক্ষ টাকা, 1,80,000 টাকা মাল থাকতো। তো সেই রকম সমস্ত স্টোরেতে আমি প্যাকড আপ করে মাল দিয়ে দিয়েছি 5-7 হাজার টাকা করে করে। আচ্ছা, প্রত্যেকটা স্টোরে 1 সপ্তাহ আগে দিয়েছি যেহেতু, তো সেগুলো সমস্ত আপনার সেল হয়ে যাওয়ার কথা পৌষ সংক্রান্তিতে। সবাইয়ের গুড় প্রয়োজন, সবাইয়ের পাটালি গুড় প্রয়োজন। আমাকে সেই অফিসার বলতেন প্রাইস ট্যাগ লাগাবে, ডেট লাগাবে। তো আমি 2017 সালে আমার মনে হয় আমি একটু ছোটই ছিলাম, তো একটু কথা শুনতামও না হয়তো। তো তার সাথে আমার এটাও একটু প্রবলেম ছিল ম্যানেজমেন্টের। আমি মেশিনারি কোথায় পাওয়া যায়, প্রাইস ট্যাগের, ডেটের মেশিনারি কোথায় পাওয়া যায় সেটাও হয়তো জানতাম না, আমার টাইমও হতো না যে ওটা গিয়ে কিনেও আনবো এরকম। তো আমি না লাগাতাম না বা লাগাইনি, সেই কারণে উনি রেগে গিয়ে আমাকে বলে যে তোমার মাল টোটালি কোনো স্টল বেচবে না এবং তুমি মাল তুলে নিয়ে যাও। তো তার সঙ্গে অন্য একটা কোম্পানিও একটা গুড় দিয়েছিল, যেখানে কিনা সেই গুড়টা খারাপ ছিল এবং তার দায়ভারটাও আমার উপরে চলে এসেছিল ভুলবশত, যেটা পরে প্রমাণ হয়েছে। কিন্তু তার আগে আমাকে বলেছে তুমি তোমার মাল তুলে নিয়ে যাও, আমাদের কাউন্টার থেকে তোমার কোনো মাল বিক্রি হবে না। তো আমি সেটাকে ক্যাজুয়ালি নিয়েছিলাম এবং সেই মালগুলোকে তুলিনি। আর এগুলো সব তো ফ্রোজেন আইটেম, আপনার খারাপ হয়ে যাবে। তো আমি কি করেছি, বলি যে যা দিয়ে এসেছি বেচবে না কি, আর বেচে অবশ্যই দেবে, আমি পৌষ সংক্রান্তির পরে গিয়ে টাকা নিয়ে আসবো। কিন্তু আলটিমেট পৌষ সংক্রান্তির পরে গিয়ে আমি দেখতে পাই আমার সমস্ত মাল বিক্রি হয়নি, মানে বেচতে দেওয়া হয়নি, গভর্নমেন্টের নোটিশে সেটাকে বেচতে দেওয়া হয়নি এবং আমাকে ব্যাকলিস্টেড করা হয়েছিল বলে সমস্ত স্টোরেতে নোটিশ ছিল এই লোকের কোনো প্রোডাক্ট বিক্রি করবে না, যা আছে সেগুলোকে সাইড করে দাও। আচ্ছা, তো তখন আমি গাড়ি তো নিয়ে গিয়ে টাকা তো পেলাম না, 1,50,000 মতো 30,000 মতো পাটালি গুড়, নলেন গুড়, মোয়া তুলে আনলাম। তো যেগুলোর মধ্যে পাটালি গুড়, নলেন গুড়টাকে রিইউজ করা যায়, কিন্তু মোয়াটা তো আর রিইউজ করা যাবে না, মোয়াটাকে খালে ফেলতে হলো। পাটালি গুড়, নলেন গুড়টা আমার বাপি যেহেতু নিজে কারিগর, আমি নিজেও যেহেতু কারিগর, তো বাপি পাটালি গুড়, নলেন গুড়টাকে রিইউজ করতে পারলো। কিন্তু আলটিমেট তখনকার দিনে মনে করুন
1 লাখ 1.5 লাখ টাকা লস খাওয়া মানে একটা বিরাট ব্যাপার। আমার কাছে সেটা থেকে ওভারকাম করাটা এরকম ছিল, আমি তখন ফুল বিজনেসটাকে আমার মাথায় নিয়ে নিই, আমার বাপির মাথায় ছিল। তো সেই জন্য আমি এনে শুধু গাড়ি করে বাপির কাছে ফেলে দিলাম। দেন বাপি সেটাকে একটু হেডেক ছিল, যে আমাকে বকাবকি করলো যে হ্যাঁ রে তুই এরকম কেন করলি, বা এটা কেন করলো স্যারেরা তোর সাথে, বকাবকি করেছিল। সেখান সেই থেকে সময় কি আপনি ভেঙে পড়েছিলেন? সেখান থেকে ওই ওভারকাম করাটা এরকম ছিল, না ঠিক আছে এরকম একটা ব্যাপার হয়ে গেছে, যাই হোক এটা থেকে বেরাতে হবে, কি করা যাবে আর। হ্যাঁ ভেঙে পড়েছিলাম, অবশ্যই করে ভেঙে পড়ার কথা, কিন্তু আমার ঘাড়ে যদি পুরোটা থাকতো, পুরো বিজনেসটা যদি আমি সামলাতাম তখন আরো ভেঙে পড়তাম। কিন্তু যেহেতু বাপির ঘাড়ে ছিল আমি অতটা ভেঙে পড়িনি। কিন্তু সেই জায়গা থেকে আমি মনে করি স্ট্রাগল করে ছিলাম বলে আজকে আমি এই জায়গায় পৌঁছেছি, এবং আরও বেটার জায়গায় আমি বড় বড় অর্ডার ধরতে পেরেছি। সেই দিনকে আমার মনে হয় যদি আমি ওই আঘাতটা না খেতাম, তাহলে হয়তো আমার মধ্যে রেস্ট্রিকশন আসতো না, বা অফিসারদের সাথে কিভাবে চলতে হয়, তারা কি বলতে চায়, তো তাদের কে বুঝতে পারতাম না, আজও বুঝতে পারতাম না যদি সেদিনকে যদি না আমি ধাক্কাটা খেতাম। তো এখন প্রত্যেকটা অফিসারের সাথে কথা বলতে গেলে বুঝি যে তারা কি চায় আর আমাকে কিভাবে তাদের সাথে চলতে হবে। তো আমাকে ডিপার্টমেন্ট থেকে ব্যাকলিস্ট করাটা আমি মনে করি আমার জন্য অভিশাপ ছিল না, আশীর্বাদই ছিল। তারপরে কিন্তু আমি আমার কোম্পানি ক্রিয়েট করতে পেরেছি, জয়নগর মোয়া ফার্মাস পরিষেবা কোম্পানি লিমিটেড। বেশ। আচ্ছা, আপনাদের ব্যবসার টার্নিং পয়েন্ট কোনটা ছিল? দাদা আমাদের ব্যবসার টার্নিং পয়েন্ট বলতে গভর্নমেন্টের একটা ইনভাইট ছিল কোনো একটা ইভেন্টে, যেটা কিনা কোনো এক বিশেষ শো, টিভি শোয়ের চিফ এডিটর এসেছিলেন এবং সেখানে আমাদের মোয়া টেস্ট করে। যথারীতি আমার মা ছিল এবং সেখানে আমি ছিলাম, বাট আমি একটু বাইরে গিয়েছিলাম। তো সেখানে উনি মোয়া টেস্ট করে ওনার এতটা ভালো লেগেছিল, তো উনি সেই শোতে মাকে ইনভাইট করে। এবং প্রতিটি মানুষের মধ্যে, প্রতিটি মহিলার মধ্যে, মানুষ বলবো না, প্রতিটি মহিলার মধ্যে একটা সেই শোতে যাওয়ার প্রবণতা থাকে। হ্যাঁ, সেই শোটা হলো দিদি নাম্বার ওয়ান। তো সেই দিদি নাম্বার ওয়ানে মাকে ইনভাইট করে এবং মা বলে যে না দাদা আমি যেতে পারবো না, আগামী দিন রবিবার আছে। তো সে ভদ্রলোক চিফ এডিটর উনি বলছেন যে না দিদি আসুন, আপনার এলে আপনার আরো জনপ্রিয়তা বাড়বে। এবং আমার মা শোভা শাসমল ওনাকে দিদি নাম্বার ওয়ানে ইনভাইট করে এবং কি কি প্রোডাক্ট, মোয়া, নলেন গুড়, প্যাটালি গুড়, এগুলো তো আমাদের মেন প্রোডাক্ট, তো যেগুলোর জন্য আমরা বিখ্যাত, আমাদের এই প্রোডাক্টগুলোকে নিয়ে যেতে বলে এবং সেখান থেকে কিন্তু আমাদের একটা জনপ্রিয়তা বৃদ্ধি পায়। আচ্ছা, আপনি যে বলছেন যে আপনার দোকানটা বেশ জনপ্রিয়, তো এই জনপ্রিয়তার পেছনে আর কারণটা কি আছে? প্রথমেই বলবো আমি জয়নগরে জিআই সার্টিফাইড জয়নগর মর ম্যানুফ্যাকচারার। তো এই জিআইটা কি জিনিস না, ভৌগোলিকত্ব অনুসারে যে জায়গায় যে জিনিস পাওয়া যায়, তো সেটার একটা সরকারি স্ট্যাম্প। আচ্ছা, তো সেই স্ট্যাম্পটা কিন্তু আমি প্রথম পাই 2000 প্রায় 20। আচ্ছা। তো সেটা যখন প্রথম বেরায়, তো ফার্স্ট চ্যাপ্টারে আমার নাম ছিল, আমার জিআই নাম্বার 17, তার আগে নাম্বার আছে, তো সেই 17 নাম্বারটা আমার থাকে। জিআই সার্টিফাইড হওয়ার ফলে এবং আমার কিন্তু সেখানে একটা প্রায়োরিটি সব জায়গায় কিন্তু বেশি। যে কোনো গভর্নমেন্ট ডিপার্টমেন্ট থেকে অর্ডার যদি আসে আমার কাছে, এবং যদি কোনো ইভেন্টেও যাওয়ার থাকে সেখানেও কিন্তু আমার কাছে ফার্স্ট ইনভাইটটাও আসে। তো এই জিআই সার্টিফাইড হওয়ার সাথে সাথে আমার কাছে আপনি বিভিন্ন ভ্যারাইটিসের মোয়া পাবেন, যেমন রয়্যাল হান্ডি। তো এই মোয়াটা আপনি মাটির হাঁড়িতে পাবেন এবং লেখা হাঁড়িতে, জয়নগরের মোয়া বলে লেখা থাকে এবং লেখা হাঁড়িতে, মাটির হাঁড়িতে পাবেন রয়্যাল হান্ডি মোয়া। এর সাথে সাথে আপনি চকলেট মোয়া বলুন, ড্রাই ফ্রুট স্পেশাল মোয়া বলুন, এই মোয়াগুলো আপনি আমার কাছে কিন্তু পাবেন। আচ্ছা, এই জন্য কিন্তু আমাদের জনপ্রিয়তা। আচ্ছা রাজেশ বাবু, আপনাদের এই মোয়া কত দূর অবধি পৌঁছেছে? দেখুন, আমাদের মোয়া ইউএসএও গেছে, কানাডাও গেছে, দুবাইও গেছে, অস্ট্রেলিয়াও গেছে। এছাড়াও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্ডার আমার কাছে থাকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্ডারও আমার কাছে থাকে। আমি এয়ারপোর্ট পর্যন্ত তুলে দেওয়ার দায়িত্ব আমার থাকে, আর ম্যাডামের তো নবান্ন পর্যন্ত।
আচ্ছা রাজেশ বাবু, আপনার এই যে 2025 সালের প্ল্যানিং কি আছে পরবর্তী? দাদা এই বছরের না আমার একটা প্ল্যানিং আছে, যেটা কিনা আমি একটু সাসপেন্স রাখছি, যেটা কিনা আপনারা যাবেন 22শে নভেম্বর কি 26শে নভেম্বর আমাদের উদ্বোধন হয় সিজনের। তো সেই সময় আমি একদম সাসপেন্স রাখছি, আপনারা গেলে কাস্টমার আপনাদের এখান থেকেই দেখতে পাবে, জানতে পাবে। এমন কিছু করব যেটা কিনা আজও পর্যন্ত কেউ করতে পারেনি। এটা আমি এখানেই স্টপ করলাম। আচ্ছা রাজেশ বাবু, আমাদের দর্শক বন্ধু কেউ যদি চায় এই মোয়া নিয়ে একটি ব্যবসা শুরু করতে, তাহলে সঠিকভাবে সে কিভাবে শুরু করতে পারে? অবশ্যই করে দর্শক বন্ধুরা শুরু করতেই পারে জয়নগর মোয়া নিয়ে ব্যবসা শীতের সময়। তবে দুটো প্রবলেম হয়। এক তো মনে করুন আপনার বাড়ির পাশেই মোয়া যেটা বিক্রি হয় 5 টাকা, 7 টাকা, 10 টাকা, 8 টাকা। তো আমাদের মোয়া স্টার্ট হয় 30 টাকা, 40 টাকা, 50 টাকা। কাস্টমার আপনার কাছে এসে বলবে যে ওখানে এত কমে পাওয়া যাচ্ছে, আপনার কাছে বেশি কিনবো কেন? আপনি বলতে পারেন আমাদেরটা একটা ট্রাই করুন, যদি আপনার মনে হয় ভালো লাগে, সারা সাথে একটাই খান, ভালো খান, ভালো যদি লাগে তাহলে বাকিটা নিয়ে যান। এটা আপনি একটা প্রপোজাল দিতে পারেন। এটা আপনার একটা প্রবলেমও আছে, আর সাথে আমাদের সেলফ লাইফ কম, যেটা ডুপ্লিকেট মোয়া হয়। কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা ডুপ্লিকেট মোয়া করে, এবং অসাধু না হলেও মার্কেটের জন্য তাদেরকে অসাধু হতে হয়। কমে পাবো, কাস্টমার আছে, কমে চায়, কি করবে তারা? এবং তারা যে জায়গায় বিজনেস করে সেখানটা ওই কাস্টমারই, তো তাকে করতে হবে, কিছু করার নেই। তো সব জায়গায় তো আর হাইফাই ভিআইপি ভিআইপি কাস্টমার নেই। সেই জন্যে তারা কি করে, একটা সেলফ লাইফ বেশি হয়, যেটা মনে করুন 10 দিন, 12 দিন, 20 দিনের সেলফ লাইফের মোয়া হয়, যেটা কিনা 2 নম্বর মোয়া। অরিজিনাল মোয়া যদি আপনার নলেন গুড়ের হয়, সেক্ষেত্রে সেই মোয়াটা কিন্তু আপনার ভালো থাকবে খুব বেশি হলে খুব ঠান্ডা পড়লে, ডিসেম্বর জানুয়ারির দিকে খুব যখন ঠান্ডা পড়ে 7 দিন ভালো থাকে। আর যখন একটু মেথা মেথা ঠান্ডা থাকে, এই মনে করুন নভেম্বরের দিকটা বা ডিসেম্বরের ফার্স্ট দিকটা 15 তারিখ পর্যন্ত, তো তখন কিন্তু আপনার 4 থেকে 5 দিন ভালো থাকে। তো আপনি যদি ব্যবসা শুরু করেন এবং আপনার যদি এটা সেলিং ক্যাপাসিটি না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি লসের সম্ভাবনা হতে পারেন। তো আপনি যদি চান বিজনেস করতে, অবশ্যই করে আমরা আপনাকে হেল্প করব। আমরা আপনাকে ট্রেনিং দেব আমাদের কিভাবে সেল করতে হয়। তো আপনারা অবশ্যই করে প্রফেশনে আসতে পারেন। একটা ভালো ব্যবসা, আপনার বাড়ির আশেপাশে যারা আছে তাদের জন্যও যদি একত্রে একটা ভালো পরিমাণ অর্ডার দিতে চান, সেটাও আমার সাথে যোগাযোগ করতে পারেন। সেই ক্ষেত্রেও আমরা কিন্তু যে হোলসেল প্রাইসটা থাকে, সেই হোলসেল প্রাইসেও আমরা কিন্তু আপনাদেরকে আমাদের প্রোডাক্ট অরিজিনাল যারা চান তাদেরকে কিন্তু আমরা প্রোভাইড করে দেবো। বেশ। আচ্ছা রাজেশ বাবু, আমাদের দর্শক বন্ধুদের মধ্যে অনেক আছেন যারা জীবনে চিন্তিত, অনেক হাল ছেড়ে দিচ্ছে ধরুন, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? দেখুন, এখানে আমি আমার 28 বছর বয়সে আমি যা রিয়েলাইজ করেছি রিয়েলিটির সাথে, আমি এটাই বুঝেছি, সবসময় তুমি যদি ভাবো যে পা বাড়িয়ে আক্রমণ করে জিতবো বা জয়লাভ করব, সেটা কখনোই সম্ভব নয়। তোমার লাইফে আপস্টিন ডাউন থাকবেই। যেমন মনে করুন একটা সময় থাকে যখন আমি মাস গেলে 15 লাখ টাকা ইনকাম করি, আর একটা সময় থাকে আমি যখন মাস গেলে 50,000 ইনকাম করি। তো এটা আমার কাছে আপস্ট্রিম ডাউন। তো প্রত্যেকটা মানুষের লাইফে এই বিষয়টা থাকবে, এটা আপনাকে মেনে নিয়ে চলতে হবে। আপনি যদি সবসময় ভাবেন পা এগিয়ে চলবো, আক্রমণ করবো, সেটা হবে না। কোনো কোনো সময় আপনাকে পা পিছিয়ে ওয়েট করতে হবে সঠিক সময় আসার জন্য। হ্যাঁ, তো থ্যাংক ইউ রাজেশ বাবু, আপনার সাথে কথা বলে বেশ ভালো লাগলো। আমরা চাই যে আপনার এই জীবন, সে আপনার ব্যবসা আপনার জন্য অনেক অগ্রসর হোক। তো এই শুভকামনা রইল। নমস্কার দাদা। বন্ধুরা, আজ আমরা রাজেশ বাবুর কাছ থেকে জানলাম তার এবং তার পরিবারের জীবনের সংগ্রামের কথা, কিভাবে তিনি কঠিন পরিস্থিতিকে সাহসিকতা ও অটুট মনোবলে জয় করেছেন। আপনারা জীবনে হয়তো অনেক বাধা বিপত্তি দেখেছেন, তবে মনে রাখবেন সেসব চ্যালেঞ্জ আপনাকেই অতিক্রম করতে হবে, একদম রাজেশ বাবুর মতো। তো জীবনে কখনো হাল ছাড়বেন না, নিজের উপর বিশ্বাস রাখুন, এগিয়ে চলুন, কারণ আত্মবিশ্বাস থাকলে জীবনের যে কোনো লড়াই জেতা সম্ভব।